রবসন রবিনো, তারপর মিগুয়েল ফিগুয়েরা, এবার আসরর গফুরভ। অস্কার ব্রুজোর প্রাক্তন 3 ছাত্র বাংলার 2 প্রধানের হয়ে খেলবে। রবসন রবিনো যে মোহন বাগানের সাথে স্ট্রংলি বা স্ট্রংগেস্ট জায়গাতে লিঙ্কড আপ, অলমোস্ট একটা ডান ডিল। দ্বিতীয় প্লেয়ার মিগুয়েল ফিগুয়েরা, ইস্টবেঙ্গলে তার আশা এই মুহূর্তে চূড়ান্ত। থার্ড প্লেয়ার আসরর গফুরভ, যাকে নিয়ে ইস্টবেঙ্গল এই মুহূর্তে প্ল্যানিংয়ের প্রায় ফাইনাল স্টেজের দিকে রয়েছে। তো কেন বসুন্ধরা কিংসের এই প্রাক্তন বা বর্তমান বিদেশি প্লেয়ারদের এত ডিমান্ড ইন্ডিয়ান ফুটবলে, স্পেশালি কলকাতার ফুটবলে, সেটা নিয়ে যেমন কথা বলবো। আসরর গফুরভ কেমন প্লেয়ার হতে পারে ইস্টবেঙ্গলের জন্য, কিভাবে অস্কার ব্রুজো তাকে ভাবছেন, সেই নিয়ে কথা বলবো। আর অবশ্যই এফসি গোয়া, তারা কিন্তু দ্বিতীয়বারের জন্য সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জামশেদপুর এফসিকে 3-0 গোলে হারিয়ে। এবং বোরহা হেরেরা পরপর 2টো সুপার কাপ তার জেতা হয়ে গেল, 2টো ডিফারেন্ট টিমের হয়ে। গতবার ইস্ট বেঙ্গলের হয়ে বোরহা হেরেরা ফাইনালে ওড়িশা এফসিকে হারিয়ে সুপার কাপ জিতেছিল। এইবারে ফাইনালে জামশেদপুর এফসিকে হারিয়ে বোরহা হেরেরা, তার জোড়া গোল থাকলো এই ম্যাচে এবং অসাধারণ 2টো গোল। স্পেশালি তার সেকেন্ড গোলটা অনেক দিন মনে থাকবে। দ্যাট ওয়াজ আ স্ক্রিমার, দ্যাট ওয়াজ গোলাজো, পারফেক্ট গোলাজো। এবং অবশ্যই এত ভালো একটা মুমেন্ট আমার মনে হয় যে প্লেয়াররা ম্যানুয়েল মার্কোস রোকাকে গিফট করলেন তার এফসি গোয়ার হয়ে লাস্ট ম্যাচ হেড কোচ হিসাবে। এবং তিনি সবথেকে সাকসেসফুল যে টার্মটা, সেটা নিয়ে হয়তো যাচ্ছেন, কারণ কোচ হিসাবে সবথেকে বেশি ম্যাচ খেলা, একজন হেড কোচ হিসাবে সবথেকে বেশি ম্যাচ জেতা, গোয়ার হয়ে তিনি রেকর্ডগুলো করেছেন। এবং মোটামুটি তার এই 3টে সিজনের জার্নিতে তিনি ফাইনালি একটা ট্রফি দিয়ে গোয়া ছাড়লেন। এবং অবশ্যই তার সাথে কোথাও এবার গোয়ার যে লিগাসি অলরেডি সের্জিও লোবেরার সাথে ছিল, যে তিনিও টপ টিয়ার লিগ তিনি জিতিয়েছিলেন, যদিও তখন সেটা চ্যাম্পিয়নশিপ ছিল না, বাট স্টিল তিনি আইএসএল লিগ শিল্ড, প্রথমবার যখন লিগ শিল্ড আমাদের এখানে চালু হয়েছিল, সের্জিও লোবেরাই এফসি গোয়াকে জিতিয়েছিলেন। তো অলমোস্ট বলা চলে যে তার সাথে প্রায় সেম আসনে ট্রফি জেতার নিরিখে এবং ইম্প্যাক্টের নিরিখে তিনি থাকবেন, বা কিছুটা হয়তো ওপরের দিকে তিনি থাকবেন। এবং ডেফিনেটলি আমরা এটুকু বলতে পারি যে গোটা সিজনে সবথেকে বেস্ট 2টো ইন্ডিয়ান ক্লাব, তারাই কিন্তু পরবর্তী সিজনে এশিয়ান ক্লাব কম্পিটিশনে যাচ্ছে। মোহনবাগান, যারা অলরেডি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করেছে। দ্বিতীয় ক্লাব হিসেবে এফসি গোয়া, তারা কিন্তু যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস প্লে অফ খেলতে। তো অবশ্যই বেস্ট উইসেস থাকবে যে মোহনবাগান যেমন গ্রুপ স্টেজে পৌঁছে গেছে, এফসি গোয়া যেন প্লে অফ জিতে গ্রুপ স্টেজে পৌঁছতে পারে। আদারওয়াইজ এফসি গোয়ার ক্ষেত্রে হারানোর কিছু থাকবে না, কারণ যদি হেরেও যায় তাহলে কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে এবং গোয়ার যা টিম রয়েছে, এবং গোয়া যেভাবে পরবর্তী সিজনেও টিমকে আরও ডেভেলপ করবে, এফসি চ্যালেঞ্জ লিগে গেলে কিন্তু চ্যালেঞ্জ লিগ জেতার অন্যতম বড় দাবিদার হিসেবে থাকবে। অ্যান্ড ডেফিনেটলি গতবার আমরা ইস্টবেঙ্গলকে একটা ভালো পারফরমেন্স করতে দেখেছিলাম চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে, তার থেকে অনেক বেটার পারফরমেন্স আমরা এফসি গোয়ার থেকে এক্সপেক্ট করছি। এবং মোহনবাগানের কাছ থেকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ একটা ভালো পারফরমেন্স আমরা এক্সপেক্ট করছি, কারণ আমাদের দেশের কোএফিসিয়েন্ট বাড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু পরবর্তী সিজনে এই 2টো ক্লাবের কাছে থাকছে। অ্যান্ড ডেফিনেটলি তারা সেটা পারবেন। অ্যান্ড অবশ্যই বেস্ট উইসেস থাকলো 2টো টিমের জন্য। এবার অবশ্যই ঢুকবো ট্রান্সফার মার্কেটে। এই যে 3জন প্লেয়ার, তাদের নিয়ে যা কিছু এই মুহূর্তে কথা চলছে, গল্প চলছে, যা কিছু আপডেটস চলছে, সেগুলো নিয়ে একটু ফোকাস করা দরকার। দেখো, রবসন রবিনোর ব্যাপার আমরা অলরেডি জানি, মোহনবাগানের সাথে খুবই স্ট্রংলি লিঙ্কড আপ। নতুন করে তার বিষয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। খুবই ভালো একজন প্লেয়ার, স্কিলফুল একজন প্লেয়ার, প্রলিফিক একজন গোল স্কোরার, বিভিন্ন পজিশনে খেলতে পারে এবং বসুন্ধরা কিংসে তার অন্যতম কেরিয়ারের সেরা টাইম কেটেছে। বর্তমানে ব্রাজিলের 4th ডিভিশনে খেলছে, কারণ তার মাঝখানে একটা চোট এবং ইঞ্জুরি, এই চোট এবং ফিটনেস রিলেটেড প্রবলেম ছিল, তো সেখান থেকে রিকভারি দরকার ছিল। এবং অবশ্যই প্রফেশনাল ফুটবলের যে টাচ, সেই টাচে ধীরে ধীরে ফিরে আসা দরকার ছিল। তো রাতারাতি তো কোনো হাইফাই টিমে চলে যাবে না, তো নিজের এরিয়ার মধ্যে থেকে, নিজের চেনা পরিবেশের মধ্যে থেকে রবসন রবিনো নিজের যে ফিটনেস লেভেল রয়েছে সেটাকে বাড়িয়েছে। এবং মোহনবাগানের সাথে তার যে আপাতত কথাবার্তা, সেটা খুবই ভালো জায়গাতে, সেটা একদম ফাইনাল স্টেজে। এবং মেডিকেল যা কিছু রিপোর্টস রয়েছে, সবটা যদি কারেক্ট হয়ে যায়, সবটা যদি পারফেক্ট হয়ে যায়, তাহলে তার পেন পেপারে যে ফাইনাল সিগনেচার, সেটা করতে কোথাও বাধা থাকবে না। আগেই বলেছি যে ভার্বালি বলো বা মোটামুটি যে স্তর অবধি পৌঁছে গেছি, সেখানে এটা ডান্ডিল। দ্বিতীয় প্লেয়ার অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা, সেন্ট্রাল মিডফিল্ডার হলেও তাকে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে দেখেছি বসুন্ধরার হয়ে, তাকে আমরা অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে দেখেছি। এবং এই প্লেয়ারটাও কিন্তু একজন খুবই ভালো গোল স্কোরার। ব্রাজিলিয়ান প্লেয়ারদের যে খুব ন্যাচারাল স্কিলসগুলো থাকে, যে বল কন্ট্রোলগুলো থাকে, সেটাই মিগুয়েলের মধ্যে রয়েছে। বয়সটা 25 বছর এবং তার মধ্যে যে পোটেন্সিয়াল রয়েছে, সেই পোটেন্সিয়ালটা সে অলরেডি বসুন্ধরাতে বাংলাদেশ ফুটবলে শো করতে পেরেছে।
এবং তাকে নিয়ে ইন্টারেস্টেড ইস্টবেঙ্গল অনেক দিন ধরে ছিল। এই সিজনের শুরু থেকে, মানে আপকামিং যে সিজনটা আসছে 25-26, তার শুরু থেকে তার সার্ভিস পাওয়ার জন্য দে ওয়ার ভেরি ডেসপারেট, এবং অস্কার ব্রুজও একটা কোথাও সেট করে দিয়েছিলেন যে এই প্লেয়ারকে আমার আগে লাগবে, তারপর অন্যদের নিয়ে আমি ভাববো। তো সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল কনফার্ম করে নিয়েছে। যদিও অনেক জায়গাতে অনেক রকম লেখালেখি হচ্ছে যে রবসন রবিনোকে নাকি ইস্টবেঙ্গল চায়নি, মানে অস্কার ব্রুজও চায়নি, তিনি শুধুমাত্র মিগুয়েলকেই চেয়েছিলেন, এটা না। অস্কার ব্রুজের প্রথম থেকে 3জন প্লেয়ারকে খুব স্পেসিফিক টার্গেট ছিল। তিনি যখন থেকে ইস্টবেঙ্গলে জয়েন করেছেন তখন থেকে তিনি পরিষ্কার বলেছেন যে যদি টিম কিছু ভালো করতে চায় তাহলে আমার এই 3জন প্লেয়ারকে লাগবে, রবসন, মিগুয়েল এবং গাফুরভ। 3টে ডিফারেন্ট পজিশনে তিনি এই 3জন চেনা প্লেয়ারকে পুট করতে চেয়েছিলেন। যদিও রবসন রবিনো ইস্টবেঙ্গল এই ডিলটা বারবার কাছাকাছি যেও কিন্তু ফাইনালি দিনের আলো দেখতে পারেনি। অনেক মিটিং হয়েছে, অনেক আলোচনা হয়েছে, বাট ফাইনালি কিছু হয়নি। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে রিপোর্টও বেরিয়েছিল যে রবসন রবিনোকে নিয়ে ইস্টবেঙ্গল অলরেডি সব কিছু কমপ্লিট করে ফেলেছে। যদিও সেদিনও বলেছিলাম যে ইন্ডিয়ান মিডিয়া থেকে যতক্ষণ না কোনো কনফার্ম ব্যাপার আসছে এটাকে বিশ্বাস করার দরকার নেই। হতে পারে যে এটা হয়তো শুধুমাত্র বাংলাদেশ থেকে ওরা নিজেদের মতো করে একটা রিপোর্ট বানিয়েছে, আবার এটাও হতে পারে যে ঠিক আছে এটা হয়ে গেছে। কারণ দেখো, ট্রান্সফার মার্কেটে এনিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, এবং যেহেতু প্লেয়ারটা অলরেডি কোচের চেনা, তো না আসার কিছু নেই। বাট হ্যাঁ, তার যখন থেকে মোহনবাগানের অফার রিচ করেছিল, আজ থেকে প্রায় 2 বছর 2.5 বছর আগে, ঠিক সেই সময় থেকে তার যে মোহনবাগানের প্রতি একটা ইন্টারেস্ট সেটা কিন্তু ছিল। এবং যে স্যালারিটা মোহনবাগানে অফার করেছে রবসন রবিনোকে, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা রবসনের হাতে এই মুহূর্তে নেই। তো রবসন রবিনো, মোহনবাগান এটা আপাতত তৈরি, মিগুয়েল ফিগুয়েরা ইস্টবেঙ্গল এটা আপাতত তৈরি, কিন্তু থার্ড প্লেয়ার আসরর গফুরভ তাকেও কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে টার্গেট করেছে। শুধু টার্গেট করেনি, আমার মনে হয় যে এই প্লেয়ারটাকে ফাইনালি ইস্টবেঙ্গল সই করাবে। প্লেয়ারটা যথেষ্ট ভালো একজন প্লেয়ার, উজবেকিস্তান ডিফেন্ডার, একজন ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ড দুটো পজিশনে খেলতে পারে। ন্যাচারালি হি ইজ আ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। এবং একইভাবে এই প্লেয়ারটাও কিন্তু বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজোর কোচিংয়ে পরপর 2টো সিজনে অসাধারণ পারফরমেন্স করেছিল, তারপর আবারও ওখান থেকে বেরিয়ে যায়, আবারও এই 2025-এ অস্কার গফুরভ ফিরেছে, শর্ট টার্ম ডিলে সিগনেচার করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাবে, ওর কন্ট্রাক্টও শেষ হয়ে যাবে, এবং তারপর ইস্টবেঙ্গলে ফ্রি প্লেয়ার হিসেবে সই করতে বাধা থাকবে না। প্লেয়ারটার কেরিয়ার গ্রাফ খুব ভালো, পাক্তাকোরের মতো টিমের হয়ে খেলেছে, এবং একটা 30-32-এর যখন একটা প্লেয়ার এই ফর্মেও রয়েছে এবং ফিট রয়েছে, সে কোথাও যে কোনো টিমকে কিন্তু বেনিফিট দিতে পারে। এবার দেখা যাক সেই ডিলটা প্রগ্রেস করলে, সামনের দিকে আরও স্ট্রংলি লিঙ্কড আপ হলে, তখন সেটা নিয়ে আমি আরও ডিটেলসে কথা বলতে পারবো। বাট আমার কোথাও আজকের ভিডিওর যেটা মেন পোর্শন ছিল সেটা হচ্ছে যে এত ডিমান্ড কেন বসুন্ধরা কিংসের প্রাক্তন প্লেয়ারদের বা অস্কার ব্রুজোর প্রাক্তন ছাত্রদের এত ডিমান্ড কেন কলকাতার ফুটবলে। দেখো, পারফেক্টলি বলতে গেলে ন্যাচারালি যে কোনো প্লেয়ারের যখন একটা ডিমান্ড তৈরি হয় বা একটা সেট অফ প্লেয়ার্সের যখন ডিমান্ড তৈরি হয়, তার পেছনে খুব বেসিক কিছু রিজন থাকে। নাম্বার 1, প্লেয়ারটার বর্তমান সময় এবং লাস্ট 2-3টে সিজনের রেগুলার বেসিসে পারফরমেন্স কী রয়েছে, তাহলে এই প্লেয়ারদের দেখা যাবে যে ডেফিনেটলি খুব ভালো। রবসন রবিনো 24-25 সিজনটা খুব খারাপ গেছে বলার মতো না, কারণ তার যে প্রবলেমসগুলো ছিল সেটা থেকে ভুগিয়েছে, বাকিদের ভালো গেছে। দ্বিতীয় যে রিজন থাকে তাদেরকে সিগনেচার করানোর ক্ষেত্রে, যে অ্যাফোর্ডেবিলিটি, তাদের যে আস্কিং রয়েছে বা তাদের যে আদার এক্সপেন্সেসগুলো রয়েছে, সেটা সেই ক্লাব বিয়ার করতে পারবে কিনা, বা সেই প্লেয়ারের জন্য সেটা খরচা করাটা ঠিক হবে কিনা। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে যে চয়েস অফ কোচ অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা ডেফিনেটলি একটা লাস্ট কল থাকে, যে আলটিমেট সব কিছু হয়ে যাওয়ার পরেও বা সব কিছু হয়ে যাওয়ার আগেও, আমি বলবো যে রাদার সব কিছু হওয়ার আগে একজন কোচ বা তার টিম ম্যানেজমেন্ট কোথাও গ্রিন সিগন্যালটা দিচ্ছে কিনা যে এই প্লেয়ারটাকে সত্যি দরকার রয়েছে, এই ফ্যাক্টরগুলো কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যেটা সব থেকে ইজিয়েস্ট ফ্যাক্টর কাজ করছে, যেই প্লেয়ারদেরকে খুব ক্লোজলি মনিটর করা হয়েছে। অন্যান্য যে কোনো লিগের থেকে তোমার দেশের পাশে যখন একটা লিগ চলছে, সেখানে যখন ফুটবলটা চলছে, সেই লিগের একটা প্লেয়ারকে মনিটর করাটা খুব ইজি। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে প্রায় একই ধরনের এনভায়রনমেন্টে, একই ধরনের ওয়েদার ক্লাইমেটের মধ্যে সেই প্লেয়াররা কিন্তু ফুটবলটা খেলছে। তো অন্য দেশ থেকে একটা প্লেয়ারের এসে মানিয়ে নিতে, সময় নিতে, এই পরিবেশের সাথে নিজেকে অ্যাকাস্টমড হতে যতটা সময় লাগবে, যে প্লেয়ারটা বাংলাদেশে খেলছে বা যে প্লেয়ারটা বাংলাদেশে দীর্ঘদিন খেলেছে, তার কোথাও মানিয়ে নিতে কিন্তু খুব ইজি হবে। অ্যান্ড অবভিয়াসলি তার স্যালারি বলো, তার আস্কিং ফি বলো, সেটা যে বিদেশ থেকে আসবে তাদের থেকে খুব কম না হলেও মোটামুটি একটা রিজনেবল হবে। এবং যেহেতু এদেরকে অনেকদিন ধরে ট্র্যাক করে রাখা গেছে,
তো কোথাও একটা ম্যানেজমেন্টের মনে হয় যে ফিটা তাকে দেওয়া হবে, যে স্যালারিটা তাকে দেওয়া হবে, যে এক্সপেন্সেসগুলো তার পেছনে করা হবে, সেটা কিন্তু কোথাও জাস্টিফাইড, যে এই প্লেয়ারটা সেটা দাবি রাখে। কিন্তু আমার কোথাও আমার পার্সোনালি মনে হয় যে বসুন্ধরা কিংসের এই প্লেয়ারদেরকে সিগনেচার করানোর পেছনে ইস্টবেঙ্গলে একটা পরিষ্কার থিওরি রয়েছে, সেটা হচ্ছে কোচের পছন্দ। কোচ তিনি চাইছেন, সেই কারণে এই প্লেয়াররা আসছে। মোহন বাগানের ক্ষেত্রে অবশ্যই রবসন রবিনো একটা অসাধারণ সিজন তখন 22, 23, 23, 24, 21, 22 এই সময়ে কাটিয়েছে। সেটা একটা কোথাও দৃষ্টিভঙ্গি যে এই প্লেয়ারটা পোটেন্সিয়াল রাখে, এই প্লেয়ারটা এসে ভালো কিছু করতে পারে। এবং অবশ্যই মোহনবাগান যেহেতু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2কে অনেক সিরিয়াসলি নিচ্ছে এবং সেখানে 8 জন অবধি বিদেশি প্লেয়ার থাকতে চলেছে, তো আমার মনে হয় যে এই জায়গাতে ফরওয়ার্ডে বিদেশি প্লেয়ারকে অনেক বেশি করে পুট করা, এটা মোহনবাগানের এই সিজনের স্ট্র্যাটেজি কাজ করেছে। আমি আবারও বলছি, আমি এই মুহূর্তে 100% শিওর না, বা অন্ততপক্ষে যতজনের সাথে আমার কথাবার্তা হয়েছে সেখানে কেউই 100% শিওর না যে রবসন রবিনো যদি ফাইনালি আসে, যদি ল্যান্ড করে সবুজ মেরুন জার্সি পরে, তাহলে তাকে আইএসএলের জন্য ভাবা হবে। হতে পারে যে আইএসএলের জন্য একটা অন্য প্ল্যানিং, এবং এই প্লেয়ারকে নিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্ল্যানিং রয়েছে। আইএসএলে যদি খেলে তাহলে আমি বলবো যে সিরিয়াসলি একটা ভালো সিগনেচার। বাট আমার কোথাও মনে হয় যদি তোমার ফরওয়ার্ড লাইনকে আরও বেশি স্ট্রেংথ দিতে হয়, তাহলে প্রথম সিজনটা তুমি তাকে শুধুমাত্র শর্ট টার্মে দেখো, সেখানে ইমপ্রেস করতে পারলে পরবর্তী সময় তুমি তাকে লং টার্মে রাখো। কিন্তু যে সেটটা রয়েছে সেই সেটটাকে এত পরিমাণে না ভেঙে, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, সেই সেটটাকে এত পরিমাণে না ভেঙে, একটা চ্যাম্পিয়ন স্কোয়াডকে প্রতি সিজনে এত পরিমাণে না ভেঙে কোথাও সেই সেটটা এগিয়ে যাক। দিমিত্রিয়স পেত্রাতস, এটা আমার কোথাও বিশ্বাস যে আরও একটা সিজন তাকে মোহনবাগান রাখুক। দিস ইজ মাই পার্সোনাল বিলিফ, তাকে মোহনবাগান রাখুক। কি করবে না করবে, কতটা কি পারফরমেন্স দেবে না দেবে, সেটা তো ভবিষ্যতে ব্যাপার, কেউ বলতে পারে না। কিন্তু যে প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে তাকে এত ইজিলি লেট হিম গো করে দেওয়াটা ঠিক হবে না। এ লিগের কোনো ক্লাবে চলে গেলে তো কোনো মোহনবাগান সমর্থকের কিচ্ছু এসে যাবে না। কিন্তু যদি কোনো আইএসএলের অন্য কোনো ক্লাবে যায় এবং সেখানে গিয়ে যদি দেখা যায় যে একটা রয় কৃষ্ণা মার্কা পারফরমেন্স দিয়ে দিচ্ছে, আমার মনে হয় যে সেখানে কোথাও কিন্তু মোহনবাগান সমর্থকরা রীতিমতো তাদের কষ্ট হবে, তাদের রাগ হবে। এবং সেই রাগটা বা সেই কষ্টটা তখনই পুষিয়ে যাবে যদি তার পরিবর্তে আসা প্লেয়ার সেই লেভেলের পারফরমেন্সটা বা তার থেকে বেটার পারফরমেন্স দিতে পারে। কারণ দিমিত্রিয়স পেত্রাতস কোথাও মোহনবাগান জনতার মধ্যে একটা অন্য জায়গা করে নিয়েছে। হতে পারে একটা সিজন খারাপ, হতে পারে যে একটা সিজনে কোথাও সেই টাচটা ছিল না, বাট আমার মনে হয় যে একটা সেট অফ ফরেন প্লেয়ার্স তোমার ধরে রাখা দরকার রয়েছে। তো আমার কোথাও বিশ্বাস যে দিমিত্রিয়স পেত্রাতস থাকবে, এবং আমার মনে হয় যে রবসন রবিনো শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য আপাতত আসছে। সেখানে ইমপ্রেস করতে পারলে দরজা খোলা রয়েছে। পেত্রাতস ফর্ম খারাপ থাকলে বা খেলতে না পারলে তাকে আনরেজিস্টার্ড করে দেওয়া হবে, পরবর্তী সময়ে রবসন রবিনোকে ঢুকিয়ে নেওয়া হবে, অসুবিধার কিছু নেই। এখানে অপশনস কিন্তু অনেক মোহনবাগানের হাতে থাকছে। তো মোহনবাগানের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার যে এই মুহূর্তে কী রয়েছে। ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজিও পরিষ্কার যে কোচের পছন্দটা এখানে মেন প্রায়োরিটি। আমার মনে হয় সেই কারণে কিন্তু বসুন্ধরা কিংসের এই প্রাক্তন প্লেয়াররা এখানে ডিমান্ড রাখছে। তবে এর বাইরে আমার মনে হয় না যে আর কেউ রয়েছে সেরকম যে ইন্ডিয়ান ফুটবলের ডিমান্ড রাখতে পারে বলে। ডোরিয়াল টানকে আমরা দেখে নিয়েছি, একদম ক্লিক করেনি। পরবর্তী সময়ে ইন্ডিয়ান ফুটবলে মানে ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাব পাবে বলে আমার মনে হয় না। বাকিরা সেইভাবে এদের মতো এতটাও প্রমিসিং না যে কোথাও ভালো ভালো ক্লাবগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবে। বাকি তোমাদের ওপিনিয়নটা ম্যাটার করছে, কীভাবে এই জিনিসটাকে দেখছো, কীভাবে এই প্লেয়ারদের ইন্ডিয়াতে আসাকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। তোমাদের টিমের জন্য কতটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, subscribe the channel. Thank you, goodbye and good night.